একটা কৃষকও নেতৃত্ব দিলে আরো ভালো নেতৃত্ব দিবে। দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে। না আমরা বলি ভাই ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাব। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখেছেন কোন? ও ওই গুলিস্তানের কথা বলে তো ওদিকে নিয়ে যেতেছে, কারণ ওইখানে সালামের দপ্তর আছে। আপনি কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কেন? শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিসগুলা, এগুলো কোনো পেট্রিয়ট হতে যায় না, এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপিগুলা কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রীর ক্লোজ অ্যালাই, তার সে কালবেলা কিনছে এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা। এটা কিনছে মানে 30-40 কোটি টাকা দিয়ে। ব্ল্যাক মানি হলো এটাতে সার্কুলেট করছে। ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে কি হবে আল্লাহ জানাবে। জয় বাংলা দিব্যি হলে সব কিছু চালিয়ে যাচ্ছে। এই যে প্রথম আলো কে বাংছে এটার হলো দিয়ে দিছে হলো আমাদের আলেমুল আমাদের উপরে দোষ। আপনি দেখেন সকাল থেকে আমার বাসায় এখনো রান্না হয় না, গ্যাস নেই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি। দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। এটা যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে। কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি হলো ঠেলে হলো হিমালয় পাহাড় হলো জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। কারণ ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আপনি আলেম ওলামাদেরকে নিয়ে বসেন, যারা রাজনীতি করে তাদেরকে বসেন, সিভিল সোসাইটি যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। কিন্তু কেউ যদি অহংকারী মনোভাব হয়ে চিন্তা করে আমি একাই সব করব, আমি একাই হলো পুরো বিশ্ব শাসন করব, একাই সব কিছু করব, তাহলে সমাজে অন্য মানুষ তার এক্সিস্ট করার দরকার নাই। 24-এর যে লড়াইটা এটা চলমান আছে, এবং সে 24-এর যে লড়াইটা সেটা কোথা থেকে চলমান কিভাবে আছে আমি আজকে একটু, যেহেতু হজরতরা এখানে আছেন, একটু এক্সপ্লেন করব। প্রথমত হলো আমরা 11 দলীয় জোটে আছি। এনসিপি আমরা জামাত না। এনসিপির একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আমরা আমাদের ছোট জীবন থেকে শুরু করেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে গভীর অনুধাবন করেছিলাম বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিটা কোথা থেকে আমরা করব, কেন করব। আমরা 2টা শব্দ নিজেদের মগজে ঢুকিয়ে নিই এবং প্রচার করা শুরু করি। একটা হলো দায় আর একটা হলো দরদ। এটা যখন কেউ যারা আমাদের সাথে ওইখানে আড্ডা দিয়েছে ইসলামিক জায়গা থেকে, যেটা হলো দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেভাবে উম্মতের জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিলেন। যেমন আমি কেন রাজনীতি করি, আমি মনে করি যে আমি যখন এখানে মৃত্যুবরণ করার পরে সেখানে আমাকে জিজ্ঞেস করা হবে যে এইখানে যারা বেঙ্গালি মুসলিম আছে সিভিলাইজেশনের জায়গা থেকে, উম্মার জায়গাটা তো পুরো পৃথিবী জুড়ে আছে, আহাল বা পরিবেশের জায়গা থেকে যারা আছে আমাকে জিজ্ঞেস করা হবে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে, তাদের জন্য তুমি কি করেছো। এখানে আমাদের যারা আকাবিরে আছে, আকাবিরদের জায়গা থেকে আমাদের হিস্টোরিক্যাল লড়াইতে আমরা কতগুলো ফিগারকে হাজির করেছিলাম সেখানে। যেমন ভাসানী থেকে শুরু করে মাহমুদুল হাসান মাদানী থেকে শুরু করে বাঙালির ভিত্তিতে আমরা অনেকগুলো ফিগার খুঁজে পেয়েছিলাম। আমরা সেখানে যোগন মণ্ডলকে নিয়েছিলাম। অনেকে বলবে যে কেন যোগন মণ্ডলকে আমরা নিয়েছিলাম, একজন হিন্দু। যোগন মণ্ডল কিন্তু দলিতদের পক্ষে দাঁড়িয়েছিল। এখানে যে ব্রিটিশ জমিদার যারা ছিল অথবা ব্রিটিশ যারা ছিল তারা মুসলমানদের উপরে নিপীড়ন চালিয়েছিল। আমাদের সমগোত্রীয় আরেকটা ভাই আছে, তারা হলো দলিত, তাদের উপরে নিপীড়নটা চালিয়েছিল। আমরা সেখানে হাজী শরীয়তুল্লাহকে নিয়েছি, তিতুমিরকে নিয়েছি, আবুল হাশিমকে নিয়েছি।
এখন আমরা সেই মুসলিম ধারায় যারা আছে তাদেরকেও নিয়েছি, অন্যান্য ধারায় যারা আছে তাদেরকেও নিয়েছি। আমরা কোনো ফিনিশড কোনো কিছুতে এখনও পৌঁছি নাই যে এটাই ফিক্সড বা কোনো কিছু। হিস্ট্রির মধ্যে বা ইতিহাসের মধ্য দিয়ে আমরা একটু ক্রলিং বা একটু গড়াগড়ি করতেছি ওইখানে গিয়ে, যে কিভাবে সবাইকে একীভূত করে একটা শক্তিশালী বাংলাদেশ গঠন করা যায়। সেখানে এটা যেটা আপনারা বলেন নিজাম বা দৌলত বা মামলুক বা স্টেট, আমরা যে মডার্ন এখন স্টেটে আছি সেই স্টেটের জায়গা থেকে আমাদের এই লড়াইটা অনেক আগ থেকেই শুরু হয়েছিল। 47-এর লড়াই আছে, 71-এর লড়াই আছে, 90-এর লড়াই আছে, 24-এর লড়াই আছে। এই হিস্টোরিক্যাল যে লড়াই আছে সেখানে আমরা মনে করি আমাদের যে ডেল্টা বেসিনটা আছে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। যে মানুষগুলো এখানে বসবাস করে, এই মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, এই মানুষগুলোর মুক্তির জন্য কাজ করতে হবে। সেই জায়গা হলো বিভিন্ন ইসলামিক ইন্টারপ্রিটেশন আছে, বিভিন্ন ধরনের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। আমরা যে স্কুলে বিশ্বাস করি সেই স্কুলের জায়গাটা হলো যদি আমরা একটা শক্তিশালী জনপদ বানাইতে পারি, মানুষের সমাজ বানাইতে পারি এবং সোসাইটি বানাইতে পারি, সেই সোসাইটিতে যাদের যে স্কুলের থটগুলো সেগুলো প্রচার করুক, কোনো ফেয়ার, কোনো ভয় এবং কোনো মানুষের কাছে দায়বদ্ধতা না থেকে শক্তিশালী রূপে সবাই সবারটা প্রচার করবে। একটু আগে আপনারা বক্তব্য রাখলেন যে হজরতকে হলো 1 বছর হলো ডান্ডাবেড়ি পরানো হয়েছিল। তো ডান্ডাবেড়িটা খুব কষ্টের, আমিও পড়ছি। তো যখন এটা খোলা হয় তখন এটা আরও কষ্ট, মনে হচ্ছে পাওয়াটা আবার কাইটা যায় কিনা যখন খোলা হয়। আমি তখন খুবই ছোট মানুষ, ইন্টার পাস করছি। আমি বলছি এটা আবার কি পড়াচ্ছে এত বড়। তো ওইটা হলো প্রাচীন যুগে মনে হয় রাজারা এভাবে চুড়ি পরতো। তো আমাকে একজনে বললো এটা চুড়ি পরানো হচ্ছে তোমাকে, এটা খুবই একটা অলংকার জিনিস, কিন্তু খোলার সময় মনে হচ্ছে পাটা চলে যাবে। এটা খুবই একটা কষ্টের জিনিস ডান্ডাবে। এটা সাপোর্ট করে না হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনগুলো আছে। আমরা চাচ্ছি এমন একটা শক্তিশালী রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াতে যেইখানে পুলিশ ব্যবস্থাটা সংস্কার হবে, কারাগার সংস্কার হবে, সব কিছু ঠিক হবে। আমাদের যে সংস্কার কমিশনটা গঠন হয়েছিল সেই সংস্কার কমিশনে সকল রাজনৈতিক দলগুলো ছিল এবং সেখানে যদি কোনো কথা আসতো যে এটাই বাস্তবায়ন করতে হবে তাহলে সেখানে কথা বলার সুযোগ ছিল এবং এটা ফিনিশড হয়ে যায় নাই। যেমন আমরা যেই বিষয়গুলো সেখানে উত্থাপন করেছিলাম সেই বিষয়গুলো যে একদম বাংলাদেশের সলিউশন হয়ে গিয়েছে এরকমও না। এবং আমরা তাত্ত্বিক জায়গাটায় শুধু 4টা জিনিসের যে মুজিববাদী ধারাটা সেটাতে আমরা বিরোধিতা করেছিলাম। অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টা ধারার পরিবর্তে শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করার পরে 4টা জিনিস ঢুকিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে ওই 4টা জিনিসের উপরে জিয়াউর রহমান রাজত্ব করেছিলেন। ওই 4টা জিনিসের উপরে এরশাদ ছিলেন, খালেদা জিয়া ছিলেন, সবাই ছিলেন। পরবর্তীতে 24 যখন এসেছে সেই 4টা জিনিস থেকে আমরা বের হতে চেয়েছিলাম, কারণ আমাদের কাছে এটা মনে হয়েছে এটা ভারতীয় বয়ান। ভারত আমাদের সেই সংবিধান থেকে শুরু করে সব কিছু গঠন করে দিয়েছিল, ফলত আমরা আজাদির মুক্তির জন্য সেখানে হাত দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা খুবই স্পষ্ট দেখবেন 3 তারিখে যে দাবিটা দেওয়া হয়েছিল, আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি। শেখ হাসিনা যদি আমরা পতন চাইতাম তাহলে এটা অনেক ইজি ব্যাপার ছিল। আমরা চেয়েছিলাম তাহলে আমাদের রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না, হয়তো এখন চাকরি করতাম বা সমাজের অন্য কোনো কাজ করতাম। আমরা খুবই দাবিটা দিয়েছিলাম একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন রাজনৈতিক বন্দোবস্ততে নিউ সেটেলমেন্টের জায়গায় অনেকের অনেক প্রপোজাল থাকতে পারে। আপনি একজন যদি আমাকে জিজ্ঞেস করেন মুসলিম হিসাবে তোমার প্রপোজাল কি, আমি তো বলবো তাহলে কোরআন। কিন্তু বর্তমান যে সিচুয়েশনে এটা আপনারা ইস্তেহাদি করে যা আমাদের সমাধান দেন। যখন ইন্টারিম গভর্নমেন্ট ওই সময় ছিল অভ্যুত্থানের পরে, আমাদের মাথাটা পুরো দিন পাগল হয়ে গিয়েছিল। সুন্নি ভাইয়েরা বললো যা ওনারা একদিকে যাবেন, কওমি ভাইয়েরা বললো একদিকে যাবেন, আহলে হাদিস ভাইয়েরা বললেন একদিকে যাবেন। ওটা স্টেটের জায়গা থেকে যখন ম্যানেজমেন্ট করা হয় মানে এটা খুবই কেমন যেন একটা সিচুয়েশন হয়ে যায়। কোনো জায়গায় আমরা ওটা একটা ম্যাচ করতে পারি না। যেমন চিটাগংয়ে হলো দুই গ্রুপ হলেও মারামারির অবস্থানে চলে গেছে। আমি সারা রাত জেগে আছি কীভাবে মারামারিটা বন্ধ করব। কোনো পক্ষে কারো হাতে লাঠি, যেভাবেই হোক প্রত্যেকের একটা জায়গা আছে এবং এই জায়গাটা হলে একসাথে আসা যায় না। তো আমি মনে করি যে বিভিন্ন পথ মত, শরিয়ার ইন্টারপ্রিটেশন, মাযহাব, তরিকা এটা থাকবে, কিন্তু ন্যূনতম একটা জায়গা, সেই জায়গাটা হলো যেহেতু
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওনাদের প্রশ্নে তো কারো কোনো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। মদিনার সনদ নিয়ে তো কারো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। তো সেই জায়গাটা আসলে আমার ছোট মুখে অত বড় কথা মানায় না এটা, কারণ আমার এই এডুকেশনটার খুব ডিপ নলেজ নাই। এবং আমি যেটা বুঝি, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিশ্বাস করি এবং উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার কর্তব্য। কিন্তু আমাদের সামনে তো হলো ফরাসি বিপ্লবের পরে মডার্ন স্টেটটা চলে এসেছে, তো আমরা এটা পুরো ওয়ার্ল্ড এভাবে চলতেছে, এটা কিভাবে ডিল করব সেই কোশ্চেনটাও তো রাইজ করেছে। এখানে আফগানিস্তান থেকে শুরু করে অনেকগুলা মামলাকাত এসেছে এবং আপনি বলেছেন হ্যাঁ ওলামায়ে কেরাম শাসন করেছে, এটা কোনো অস্বীকার করার জো নাই। ইসলাম পুরো বিশ্বকে শাসন করেছে। হিস্টোরিক্যাল জায়গা থেকে খুবই রিচ, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা যাই বলেন না কেন, কেউ এটার সাথে কোনো কম্পেয়ার করতে পারবে না। বর্তমান আমরা যা বিশ্বে শাসন ব্যবস্থা দেখি না কেন, তো সেই জায়গাটা আমরা এখন কেন পারছি না, সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। কারণ আমরা মসজিদে গেলে আপনাদের ইমামতিতে নামাজ পড়ে থাকি, আমরা আপনাদের ইমামতিতেই সব করতে চাই। তো আমি এই জায়গাটা অনেকবার ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমি মসজিদে না, আমি বাহিরেও আপনার ইমামতিতে যাইতে চাই। আপনারা নেতৃত্ব দেন, আমরা যাইতে চাই, আপনাদের অনুসরণ করতে চাই। এবং এখানে হজরত আছেন, সবাই আছেন। আমি কয়েকদিন আগে ইরানে গিয়েছিলাম। ইরান কি শিয়া নাকি সুন্নি ওই আলোচনা আমি যাব না, ওই ধর্মীয় কারণে আমি যাই নাই। আমি দেখতে গিয়েছি কেমন একজন লোকরে হত্যা করে ফেলছে হলো অবৈধভাবে। মানে আমি হুসাইনিয়াতে গিয়েছিলাম, উনি ওইখানে দার্স দিতেন, খুবই সিম্পলিস্টিক লাইফ, তাকে হলো বোম মেরে হত্যা করে ফেলছে। তো আমি তাদের জীবন ব্যবস্থা কেমন সেখানে দেখতে গিয়েছিলাম। তো যত অলিগলি দেখেছি, সব অলিগলিতে 100-200 মহিলা দাঁড়িয়ে থাকে, মানে সন্ধ্যার পরে। আর পাগড়ি পরা, জুব্বা পরা যারা হজরত আছেন ওইখানে, তারা এসে ওইখানে ওয়াজ করতেছে প্রত্যেকটা অলিগলিতে পুরা ইরানের। এটা সামা পড়তেছে। এটা কেন বাংলাদেশে হচ্ছে না? আপনার তরিকা যেটা হোক, আপনার নিজস্ব জায়গা আছে। যেমন আমি কিন্তু শিয়া না, আমি সুন্নি, এবং এটা আমি অকপটে স্বীকার করি। এবং সে জায়গা থেকে অনেকে কথা তুলেছে ওই সময় কেন আমি গিয়েছিলাম অথবা, এবং সেখানে আমাকে অনেকগুলো অ্যাম্বাসিও কোশ্চেন করেছে যে তুমি ওইখানে কেন যাচ্ছ, তুমি তো ইউএসের ভিসা পাবে না। আমি তাদেরকে বলে দিয়েছি আপনি যদি ইরান আসতে পারেন আমি কেন যাব না, আমি ইরান তুরান কোনো কিছু বুঝি না, পুরো বিশ্বকে একভাবে আমি দেখি। তো আমাদের এই জায়গাটা আপনারা কিভাবে সমাধান করবেন, সে জায়গাটা আপনারা আসবেন। অনেকেই বিএনপি একটা প্রচার করে যে এনসিপি হলো জামাতের পক্ষ হয়ে কাজ করে। না, আমরা ভাই এটা না, কারণ আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে যে আমরা এই ভিত্তিতে কাজ করি। আমরা বাংলাদেশে সেকুলারিস্ট স্টেট চাই না। আপাতত আমরা একটা বাংলাদেশে সবার জন্য একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই। আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সেই শক্তিমত্তা আছে কি না, আমাদের সেই শক্তিমত্তা নাই। কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোমাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাকিটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে। এবং জালিমের পক্ষে, জালিম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় নয়। যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। এখন এখানে আলোচনায় এসেছে অনেক ওলামায়ে কেরাম তো এখনও জেলে আছে হজরত, যাদেরকে এখনও মুক্তি দেওয়া হয় নাই। এবং বাংলাদেশে এই যে অনেকের জঙ্গি তকমা দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করেছে তারা সবচেয়ে বেশি এটা সাফারার। এবং বড় একটা অংশে বিভিন্ন জায়গা থেকে, আর আমি ছোটোবেলায় তো অনেক জায়গায় হলো ওয়াজ শুনতে যাইতাম, সেখানে হলো মুফতি জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে, আমি নিজেও ছোটোবেলায় আমাদের এলাকা ওয়াজ হতে শুনতে গেছি। একদিকে জসিমউদ্দিন রহমানী আসতো, আরেকদিকে হলো রাফিক বিন সাইদি আসতো, সাইদি শাহ হুজুর আসতো, আরেকদিকে হলো অলিপুরি আসতো, সবারই ওয়াজ শুনতে যাইতাম। এবং যিনি বাইতুল মোকাররমের এখনও খতিব আছেন কিনা, মুফতি আব্দুল মালিক সাহেব, ওনারাও বক্তব্য শুনতে যাইতাম। আমরা সেই জায়গাটায় এখনও মনে করি আপনারা যদি কাজ করেন একটা স্টেটের জায়গাতে, আপনাদের সেই সক্ষমতা সুযোগ আছে, সব কিছু লিখিত আছে যে কিভাবে একটা স্টেট চালাইতে হবে, সব কিছু আছে আপনাদের কাছে। এবং ইতিহাসে এটার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আছে। তাহলে আপনারা দায়িত্বটা নিচ্ছেন না কেন? আমি আশা করব যে এই জায়গা থেকে আসবেন, কিভাবে মডার্ন স্টেটকে আমরা ডিল করতে পারবো সেই জায়গাটা আসবো। গতকালকে একটা বড় একটা ঘটনা ঘটছে পুরো বিশ্বে, সেটা হলো আপনারা দেখেছেন শেখ হাসিনা
মানে সবাই লাইভে বসেছিল যে শেখ হাসিনা ভিডিওতে আসবে, কিন্তু আসে নাই। তো শেখ হাসিনা হলো এই অফলাইনে গরম বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তারা একটা প্রেস মিট করেছে ভারত রাষ্ট্রে বসে। ভারত সরকার তাদেরকে যে অপরচুনিটিটা দিয়েছে, এই সুযোগটা দিয়েছে, তারা বরাবরই স্পষ্ট করেছে যে আমরা তোমাদের বাংলাদেশে যারা মুসলমান তাদের বিরুদ্ধে আমরা যারা একটা বাহিনী তৈরি করেছি এই বাহিনীদেরকে প্রোটেক্ট করব। এখন সেই সময় আমরা অনুপ চেটিয়া থেকে শুরু করে বাংলাদেশ সবাইকে প্রত্যার্পণ করেছিল। আমরা যদি সেভেন সিস্টার্সে যারা স্বাধীনতার জন্য আজাদির আন্দোলন করতেছে বা অন্যান্য জায়গায় আমরা যদি বাংলাদেশে সেই সুযোগটা করে দিই, যে বলবো যে তারাও নিপীড়িত মজলুম, আমরা তাদেরকে হলো সুযোগ তৈরি করে দিচ্ছি, তখন পরিস্থিতি ঘোলাটে হবে তো বাংলাদেশে এবং পুরো সাউথ এশিয়াতে। এবং সেখান থেকে ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সবাই বাংলাদেশে সাব্বাস সাব্বাস বাঘের বাচ্চা বলে চিল্লানো শুরু করলো। একটা ফরেন মিনিস্ট্রি ওইখানে শেখ হাসিনা বসে রীতিমতো প্রেস ব্রিফিং করতেছে, সব কিছু করতেছে, ওইটা ডিল করতে না পারে সে প্রেস রিলিজ লিখতেছে, সবাই তাকে বলতেছে বাঘের বাচ্চা। আমার এটার কোনো যৌক্তিকতাও পাই নাই, কোনো কিছুও পাই নাই। এবং ইজাজ সাহেব এটা বলে গিয়েছেন যে আমরা স্পষ্টত আমরা কোনো চায়নার পেটেও যাইতে চাই না, কোনো ওয়াশিংটনের পেটেও যাইতে চাই না, কোনো দিল্লির পেটেও যাইতে চাই না। আপনি আজাদি নিয়ে যদি এখানে দাঁড়ান আপনাকে সবাই গণ্য করবে, আর নাহলে ফুটবলের মতন বিভিন্ন জায়গায় লাথি খাইতে হবে। আমরা ওই ফুটবল বাংলাদেশকে বানাইতে চাই না। ওইখানে অন্তর্বর্তী সরকার আপনারা আলোচনায় এসেছে, আমরা তো হলো সিনিয়রদেরকে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দেওয়ার পরে সিনিয়ররা নিজেদের মতন চালাইছে, আমাদের জিজ্ঞাসা করেনি। তখন আমরা কি করব? পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হলো, সর্ব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা তো এখনও এগুলো চুপ করে আছে, কোনো কিছু বলিনি। আমরা একটু দেখি দেশটা সবাই কোথায় নিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম, এখনও দেখতেছি কোথায় যাচ্ছে দেশটা।